আপকি আদালতে মিউজিক ডিরেক্টর অনু মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি ভীষণ বেশি উচ্চাকাঙ্ক্ষী। আনু মালিক সাহেব, জনতাকে এটা বলুন আর আদালতে এটা বলুন যে আপনি কত উচ্চাকাঙ্ক্ষী, ওভার অ্যাম্বিশাস, আর আপনি সেটার জন্য কি কি করেন। কিন্তু তার আগে অন রেকর্ড আমি একটা কথা বলতে চাই। আপনি এমন এক বাবার সন্তান, সর্দার মালিক সাহেব, যার নাম মিউজিকের জগতে খুবই সম্মানের সাথে নেওয়া হয়। আর এই কথাটা হয়তো আপনার মনে আছে, তিনি খুবই আত্মনির্ভর ছিলেন। উনি কখনো কোনোদিন কারোর সামনে হাত পাতেননি বা কারোর কাছে কাজ চাইতে কখনো যাননি। আমার বাবা, আপনি যার প্রশংসা করছেন, ওনার আশীর্বাদে আমি এই শিখর অবধি পৌঁছতে পেরেছি। আমার ছোটবেলাটা গান বাজনার মধ্যেই কেটেছে। বাবার গান শুনতাম আমি। আপনাদের সবারও তো সে গান মনে আছে, না হলে বলে দিচ্ছি। सारंगा तेरी याद में, ए गम दिल क्या करूं, ए वैसे ते दिल क्या करूं, मुझे तुमसे मोहब्बत है मगर मैं कह नहीं सकता, वगैरह वगैरह। আচ্ছা, 7 বছর বয়সে আমি এটা নোটিস করলাম। 7 থেকে 9 যখন হলাম, 9 কি 10 বছর বয়সে, আমি দেখতাম আমার এক প্রতিবেশী ছিলেন। সেখানে অনেক লোক আসতেন, প্রচুর পার্টি হতো, ওনার অনেক পরিচিতি ছিল। আমি বাবাকে জিজ্ঞেস করতাম, আমাদের বাড়িতে কেন লোকেরা আসে না? আমাদের সাথে কেন দেখা করে না? আর বাবা বলতেন, ওনার একটা খুব পছন্দের কথা ছিল। আমি বলছি আপনাকে যে, कि कौन आएगा यहाँ किसके लिए आएगा, ऐसे वीराने में आएगा तो क्या पाएगा। আমি জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি? এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও উনি কাজ কেন পেতেন না? বড়, বড় নির্মাতা, বড়, বড় নির্দেশক উনাকে কাজ কেন দিতেন না? এটা আমার একটা অদ্ভুত মোটিভেশনের জায়গা তৈরি করে দিয়েছিল। আমার জীবনে যে কিছু একটা করতে হবে, সেটা শুধু আমার জন্য নয়, বাবার জন্য, মায়ের জন্য। আর এই যে অতি বেশি উচ্চাকাঙ্ক্ষার কথা বলছেন, হতেই পারে আমি উচ্চাকাঙ্ক্ষী। আজও আমি খুব উচ্চাকাঙ্ক্ষী। কারণ যখন আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে, বাবা, যে নির্মাতা নির্দেশকদের সাথে আপনি কাজ করতে চাইতেন, যত বড়, বড় নাম আছে, তাদের একদিন আমি নিয়ে আসবো। আমি কাজ করব, আমি গান বানাবো। আর তারপরে আমি সেই মানুষগুলোর কাছ থেকে হাততালি কুড়িয়ে আনবো যারা আপনাকে ইগনোর করেছিল। এতে খারাপ কি আছে? ইজ ইট রং? আন্নু সাহেব, এটা কি সত্যি যে আপনি মাত্র 16 বছর বয়সে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করেছিলেন কাজ চাইতে? স্যার, একটা এত গভীর বিষয়কে আপনি এত সহজে বলে দিলেন যখন, তখন আমি অবশ্যই এটুকু বলব যে 16 বছর বয়স নয়, আমি প্রায় 10 বছর বয়স থেকে লোকেদের পেছনে দৌড়ানো শুরু করে দিয়েছিলাম। আমাকে একটা কাজ দিন, তখন লোকেরা আমাকে বলত যে, তুমি গাইছো এক আর বাজাচ্ছ অন্যরকম। এটা সত্যি যে 16 বছর বয়সে আমি কাজ খোঁজা শুরু করে দিয়েছিলাম। কিন্তু লোকেরা আপনাকে এটা বলতো না, এটা তো পড়াশোনার সময়, কোথায় মিউজিক নিয়ে মিউজিক ডিরেক্টর হওয়ার অবশ্যই। জন্য আর আমি আপনি... পড়াশোনা করতাম। আমি সেই সময়তে স্কুলে পড়াশোনাই করতাম, মন দিয়ে পড়াশোনা করতাম। আর তার সাথে আমি লোকেদের কাছে কাজও চাইতে যেতাম। কেন? কারণ বাবাকে বলেছিলাম যে, এটা আমার মনে হয়, আমি এটা অনুভব করতাম যে ওনার মধ্যে যে ঘাটতিটা ছিল, আসলে ওটা ঘাটতি ছিল না, ওটা ওনার আত্মনির্ভরতা ছিল। এমন তো নয় যে আপনি আজ কাজ চাননি বলে যেটা আপনি করেননি সেটা আমি করব। আমি কাজ চাইব। আমি কাজ চেয়েছি, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষী। আমি কাজকে পুজো করি। কাজ ছাড়া আমি কিচ্ছু জানি না, সঙ্গীত ছাড়া আমি কিছুই জানি না। আর আমি সেটাই করি। আজকেও যদি আপনি আমাকে বলেন একটা সিনেমা শুরু করছি, তাহলে আপনাকে বলব আমায় কাজ দিন। এটা কি সত্যি যে আপনি প্রডিউসারদের গাড়ির বনেটের উপর তবলা বাজিয়ে গান শোনানো শুরু করে দিতেন? স্যার, এটা তবলা মানে এটা তো খুবই ছোট ব্যাপার। আমি তো একজন প্রোডিউসারকে বাথরুমে ধরেছিলাম। উনি উনি আসলে উনি গেছিলেন কারোর একটা রেকর্ডিং এ, আর আমিও গিয়েছিলাম পেছন। আর আমি শুনেছিলাম উনি খুব বড় সিনেমা করতে চলেছেন। তো এই প্রোডিউসারকে ধরা যেত না। উনি সারাক্ষণ কোথাও না কোথাও থাকতেন। কখনো কারো না কারোর সাথে মিটিং করতেই থাকতেন, ব্যস্ত থাকতেন। ফোনে পেলে বলতেন, রাতের বেলা কল করো। তাই আমি ভাবলাম এটা বেশ ভালো জায়গা। উনি ভেতরে গেলেন, আমি ওখানেই শুরু করে দিলাম। আমি গাইতে শুরু করে দিলাম। উনি বললেন, হোয়াট ইজ দিস? আই এম সিঙ্গিং। আর যে উনি বাইরে এলেন, উনি বললেন, আবার গাও, তুমি একটু আগে যেটা গাইছিলে সে গানটা আমি আপনাকে গেয়ে শোনাচ্ছি। सोनी मेरी सोनी सोनी और नहीं कोई होनी सोनी, रब से ज्यादा तेरा नाम लेता हूँ, रब मुझे माफ करे। আচ্ছা, এরপরে এই যে রব মুঝে মাফ করে লাইনটা, मेरा इंसाफ এটা करे। বকশী সাহেব কমপ্লিট করেছিলেন। কিন্তু আমি যে ডেসপারেট ছিলাম যতটা কাজের জন্য, আমার কাছে কাজ ছিল না বাড়িতে কিছু। সমস্যা চলছিল অর্থনৈতিক আর কি। আই ওয়ান্টেড ওয়ার্ক, যেভাবেই হোক। আই ওয়ান্টেড ওয়ার্ক অ্যাট এনি কস্ট। আর আমি যে গানটা শোনালাম, আর উনি উমেশ মেহরা সাহেবকে রেসপেক্ট জানাই, হু গেভ মি দ্যাট ফিল্ম, যেটার নাম ছিল সোনি মাহিওয়াল। আর আমার এটা মনে হয় যে যদি আমি নক না করতাম, গানটা না শোনাতাম, তাহলে তো আমি সুযোগই পেতাম না। সো আই থিংক আই ওয়াজ রাইট। একজন প্রডিউসার আমাকে বলেছিলেন যে আপনি তাকে মর্নিং ওয়াকের সময় জুহু বিচে ধরেছিলেন আর ওখানে এই ফিল্ম সাইন করে স্যার, এই নিয়েছিলেন। যে নির্মাতা যিনি নিজের স্বাস্থ্যচর্চা করে যেতেন, ওনাদের ওখানে মুড ভালো থাকে, সকালবেলা ডাবের জল খান। আমি বললাম, মুড ভালো আছে, তাহলে 11টা, 11:30, 12টার পর থেকে যখন ওনাদের কাজকর্মগুলো পুরো দমে শুরু হয়, আপনাদের অনেক টেনশন থাকে, ডিস্ট্রিবিউটরের টেনশন থাকে, এক্সিবিটরের টেনশন থাকে, তারের ডেট, ফাইন্যান্স নিয়ে টেনশন থাকে। আমি বললাম, এই সময়টা বেশ ভালো, কারণ তখন মানুষ খুব ভালো মুডে থাকে, হাওয়া চলে, বিচের ওপর ডাবের জল খাচ্ছে। আমি পৌঁছে গেলাম, আর আমি ওই প্রডিউসারকে ধরে নিলাম, বললাম, স্যার একটা গান আছে। জিজ্ঞেস করলেন কোন গান, শোনালাম, ওনার পছন্দ হলো, উনি আমায় ফিল্মটাই দিয়ে দিলেন। ফিল্মের নাম হচ্ছে দুধ কা कर्ज। প্রোডিউসারের নাম ছিল সেলিম কলকাতাওয়ালা। এন্ড আই থ্যাংক ইউ ফ্রম দ্য বটমেস্ট পিট অফ মাই হার্ট। দ্যাট ইজ দ্য ওয়ে আই অ্যাম।
কিন্তু এটা কি সত্যি যে আপনি এতটাই উচ্চাকাঙ্ক্ষী যে যত বড় বড় ব্যানার আছে ওদের পেছনে দৌড়ে বেড়াচ্ছেন আজকাল? ওনাদের কাছে ভালো ভালো অভিনেতা থাকে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হয়, আর আমি চাই যে আমার গানগুলো ভালো অভিনেতা গাক। এটা তো খারাপ কিছু নয়। যদি আজও আমাকে কাজ চাইতে হয় তাহলে আমি কাজ চাইতে লজ্জা পাবো না। আমি এত গান বানিয়েছি, ওনারা ভাবেন হয়তো ওনাদের মনে হয় আমি ইনসিকিউর। আর নো, আই থিংক ইটস আ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, আর আমার কাজ চাওয়াই কিন্তু উচিত। যাদের ছোট ব্যানার, যারা ছোট প্রডিউসার, তাদের মনে হয় যে আন্নু মালিক আমাদের কাছ থেকেও সে একই টাকা নেন, কিন্তু আমাদের জন্য তেমন গান বানান না যেমন উনি বড় ব্যানারের জন্য চলুন বানান। তাহলে টাকা পয়সার কথা হয়ে যাক। আমার নির্মাতারা আমাকে যে টাকা দেন আমি সেটাই গ্রহণ করি। কখনো ওনাদেরকে এটা বলি না আপনি এত দিন। ওনাদের যা বাজেট থাকে আমি সেটাতেই কাজ করি। গায়ক যেভাবে বলে সেভাবেই কাজ করি। আমি এটা মনে করি যে নির্মাতা যদি খুশি থাকেন তাহলেই আমি খুশি। উনি আমাকে সিনেমা দেন, আমি কোনোদিনও আলাদা করে ভাবিনি যে নামকরা প্রডিউসারকে আর নতুন প্রডিউসারকে। কাজ কাজই হয়, বলা যায় না কখন কার সিনেমা হিট হয়ে যায়, কোন গানটা মানুষের ভালো লেগে যাবে। তো আমি যখন এসেছিলাম আমার শুরু কোথা থেকে হয়েছিল? আমার শুরু হয়েছিল মোহন সোডি সাহেবের সঙ্গে দ্য লেট কমেডিয়ান। উনি আমাকে একটা সিনেমা দিয়েছিলেন, বাবা বলেছিলেন সিনেমাটা হান্টারওয়ালি 77। উনি বলেছিলেন যে অনু একটা গান তুমি করো। আমি গানটা করলাম আর আশাজি গানটা গেয়েছিলেন, অ্যান্ড আই থ্যাঙ্ক আশাজি। এই গানটা ছিল ওই যে जुल्म सितम पर इतराने वाले तू भी तो एक दिन मिट जाएगा, तेरा जमाना है मैंने माना, मेरा भी एक दिन आएगा। আমি ওখান থেকে শুরু করেছিলাম যেখানে আমার প্রথমে 100 টাকা পেয়েছিলাম। ওই 100 টাকার জন্য আমি প্রতিনিয়ত ব্যাংকে যাতায়াত করতাম, কতদিন ওটা ক্যাশ হবে, কারণ চেকটা বাউন্স হতে থাকতো ওই 100 টাকার জন্য। তাই টাকা পয়সার কথা ছেড়ে দিন, কিন্তু করতে 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 আমি এটা স্থির করেছি যে যে প্রডিউসার আমার কাছে আসুন না কেন উনি খুবই ভালো প্রডিউসার, তার জন্য সব থেকে ভালো কাজটা করব। আর আমার শুরুর দিকের ফিল্মগুলো আপনি দেখুন, এই যে সোনি মেহওয়াল, জিতে হ্যাঁ শান সে, আওয়ারগি, শুরুর দিকের সিনেমাগুলো, just before फिर तेरी कहानी याद आई and बाजीगर. I worked very hard for every producer and I feel my producer is my god. আপনি আপনার পুরনো সিনেমার কথা বলছেন, একটা লম্বা ফিরিস্তি আমায় দিয়েছেন। আমার কাছে এই সিনেমাগুলো নিয়ে একটা বড় অভিযোগের লিস্ট আমি আছে। জানতাম এটা হবে। এত সোজা থোড়েই কি যে আমি এখানে আসবো আর আপনি আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ছেড়ে দেবেন, মিষ্টি খাইয়ে দেবেন। আমি বুঝছি ব্যাপারটা কি, আপনি এতক্ষণ ধরে আমায় প্রস্তুত করছিলেন, তারপর আরামে ধীরে সুস্থে আপনি ভাবলেন যে বাচ্চাকে একটু শান্ত হয়ে বসতে দাও, তারপর সাহায্য করছি ব্যাটাকে।